তাহলে যেহেতু এখানে স্কোয়ারের সূত্র, তাহলে এখানে আমরা খুব সহজে করব কি, মান স্কোয়ার প্লাস 2। তাহলে মান স্কোয়ার প্লাস 2। তাহলে তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের প্রস্তুতির মডেল টেস্ট নাম্বার 3-এ। প্রিয় শিক্ষার্থী, গতকালের মডেল টেস্টের মতো আজকে আমরা যুক্ত করেছি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। যথারীতি গণিতের সুপার টেকনিক সম্বলিত আজকের মডেল টেস্টটি আশা করছি আপনাদের অনেকাংশে উপকৃত হবে ইনশাআল্লাহ। শুরুতে আমাদের যে প্রশ্নটি রয়েছে, কান্নাই শোক কমে বাক্যে কান্নাই কোন কারক? সাধারণ দৃষ্টিতে দেখা হলে কান্নাই শোক কমে, অর্থাৎ কান্না একটার কারণে আরেকটা ঘটে, এটি সাধারণ দৃষ্টিতে করণ কারক মনে হতে পারে। তবে এটা যেহেতু ভাবের অভিব্যক্তি প্রকাশ করা হয়, সেক্ষেত্রে এখানে এটি হবে ভাবা অধিকরণ। সেক্ষেত্রে এটা অধিকরণ কারক হিসেবে গণ্য করা যায়। তবে যদি অধিকরণ না থাকে, সেক্ষেত্রে আপনার করণ কারক উত্তর করলে সঠিক উত্তর বলে ধরা হবে। যা উচ্চারণ করা যায় না তার এক কথায় প্রকাশ করলে কি হবে? যা উচ্চারণ করা যায় না তা হবে অনুচ্চার্য, খ নাম্বারটি। বাংলা ভাষায় কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে? ওই যে বলা থাকে যে কখনো বোঝা যায়, কখনো যায় না, কখনো আলো আঁধারির ভাষা, যেটা চর্যাপদে রয়েছে, অর্থাৎ চর্যাপদে এখানে সান্ধ্য ভাষার প্রয়োগ ঘটেছে। সেতার কোন অর্থে অর্থ দোত্ত না করে? আচ্ছা, সেতার এক্ষেত্রে কোন অর্থ দোত্ত না করে? সেতার বলতে এখানে অনেকগুলো, 6 তার না বা 3 তার না, এখানে অনেকগুলো তারকেই বোঝানো হয়। তাহলে এখানে অনেক অর্থটাই দোত্ত না করে। রেস্তোরাঁ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? রেস্তোরাঁ, রেস্তোরাঁ শব্দটি এটি ফরাসি ভাষা, নট ফার্সি, একটু সাবধান থাকতে হবে। কাজী নজরুল ইসলাম কত সালে 21 পদক পেয়েছিলেন সাহিত্যে? 1976 সালে। অনুসর্গ সাধারণত কোথায় বসে? তাহলে এখানে একই সাথে দুইটা প্রশ্নের উত্তর আমরা পাবো। অনুসর্গ বসে শব্দের পরে আর উপসর্গ বসে শব্দের পূর্বে। তার মানে একই সাথে দুইটা প্রশ্ন আমরা পড়ে নিলাম। যে নাটকের অভিনয় দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন, এই যেটা হলো নীল দর্পণ। নীল দর্পণ মূলত যে অভিনয় যারা করছিল, সেই তাদের অভিনয়ে অপরিপক্কতা দেখে তিনি তাদের জুতো ছুঁড়ে মেরেছিলেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? এটা যারা ম্যাডামরা আছেন তারা, এটা হিন্দি কোনো সিরিয়াল নয় টাপুর টুপুর, এটা বলা হবে ধনাত্মক শব্দ বা ধনাত্মক ধ্বনি ব্যঞ্জনা, এরকম বলা যায়। তার মানে ধনাত্মক শব্দ সঠিক উত্তর। নিজের কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? মনে রাখতে হবে, এখানে বলা আছে প্রবন্ধ, তাহলে এখানে মৃত্যুহুদা, সিন্ধুহন্দুল, অগ্নিবীণা, যুগবাণী, তাহলে এখানে প্রবন্ধ রয়েছে কোনটি? অগ্নিবীণা এটা প্রবন্ধ কিন্তু নয়, সিন্ধু হিন্দুল এগুলো কিন্তু কাব্য বা উপন্যাস এই জাতীয় রয়েছে, বাট যুগবাণীটা কি হবে? প্রবন্ধ গ্রন্থ। মহাযাত্রা এটি কোন ধরনের শব্দ? মহাযাত্রা এখানে কোথাও যাত্রা করা বোঝাচ্ছে না, এটা একটা মানুষ যখন মৃত্যুবরণ করে সেটা বোঝানো হয়, তার মানে এটি একটি যুগরূঢ় শব্দ। কোন শব্দটি শুদ্ধ? আচ্ছা, এখানে ইন্দ্রজালিক রয়েছে, বিভিন্নভাবে ঐন্দ্রজালিক রয়েছে। এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা অবশ্যই সঠিক উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য জানাচ্ছি যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমাদের কিন্তু একটা স্পেশাল PDF সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন। এক থেকে শুরু করে ক্রমাগত, এক থেকে শুরু করে ক্রমাগত, এখানে এক কথায় প্রকাশ করলে হবে একাদিক্রমে। বৃষ্টি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? বৃষ্টি এর সঠিক সন্ধি বিচ্ছেদ হবে বৃষ যুক্ত তি, শেষে ট হবে না, তি হবে, অর্থাৎ ঘ নাম্বার। লোকটি হাড়ে হাড়ে শয়তান, এখানে হাড়ে হাড়ে কি অর্থ বোঝানো হয়েছে? এখানে হাড়ে হাড়ে বলতে বোঝানো হচ্ছে সে শয়তানের অনেক বড় শয়তান, মানে আধিক্যতা প্রদান করেছে এখানে। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? এই প্রশ্নটা অসংখ্য বার এসেছে এবং কন্টিনিউয়াসলি এখনো ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। জিজিবিষা শব্দটির অর্থ কি? জিজিবিষা শব্দটি বলা থাকে বেঁচে থাকার ইচ্ছা। সমুদ্র শব্দটির সমার্থক শব্দ কোনটি? সমার্থক যে কোনো একটা থেকেই আসবে, তবে প্রাকৃতিক বিষয়গুলো বেছে নেবেন। আকাশ, বাতাস, চাঁদ, সূর্য, সমুদ্র, নদী, এই কয়টা পড়লেই মোটামুটি পাওয়া যায়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অর্ণব। অর্ণব হচ্ছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ।
আর তটিনী, স্রোতস্বিনী এগুলো হচ্ছে নদীর সমার্থক শব্দ। বিরাম চিহ্নের প্রবর্তক অর্থাৎ কে বিরাম চিহ্ন প্রবর্তন করেন, এটিও করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিচের কোন বানানটি শুদ্ধ? আমাদের এখানে সংবর্ধনা বানানটি শুদ্ধ যদি করতে দেয় তাহলে উচ্চারণটা সঠিক করতে হবে। সংবর্ধনা, তার মানে সং দন্তস্বর পরে অনুস্বর থাকবে, যেটি আমাদের পরে থাকবে বর্ধনা, অর্থাৎ ক নাম্বারটা সঠিক উত্তর। অরণ্যে রোদন কি? অরণ্যে রোদন মানে যে কোনো বৃথা আস্ফালন বা নিষ্ফল আবেদন, এইটা বলা হয়। এবং বাংলার সর্বশেষ প্রশ্ন রয়েছে, আসাদের শার্ট কবিতাটির লেখক কে? আসাদের শার্ট এই কবিতাটি লিখেছেন শামসুর রহমান। ইংরেজি অংশের শুরুতে আমাদের যেটা রয়েছে উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান, তাহলে যেহেতু এখানে আমাদের বিফোরের ব্যবহার করা হয়েছে, তার মানে বিফোরের পূর্বে আফটারের পরে সাধারণত কি হয়? তবে এখানে কি আছে? উই শ্যাল আছে, তাহলে উই শ্যাল রিটার্ন বিফোর, তাহলে পরবর্তীতে জাস্ট সিম্পল হবে, তাহলে দ্য সান সেটস, এটি হবে সঠিক উত্তর। আই স্মেল সামথিং ড্যাশ, তাহলে আই স্মেল সামথিং, তাহলে এখানে বার্নড আছে, ইজ বার্নিং, বার্ন বা বার্নিং রয়েছে। আচ্ছা, তার মানে কোনো কিছু পোড়ার গন্ধ পাচ্ছি, তাহলে এখানে সামথিং বার্নিং, তাহলে বার্নিংটা হবে সঠিক উত্তর। সেন্টেন্স কারেকশন থেকে যেটি রয়েছে এখানে আই হ্যাভ মোর মিস্টেকস দেন হিম, তাহলে মোর মিস্টেকস হবে না, এখানে মোর মিস্টেকস বানানটা আমাদের দেখতে হবে। আই হ্যাভ মোর মিস্টেকস দেন হিম, তাহলে হিমটা আমাদের হবে না, দেখতে হবে হি কোথায় আছে, তাহলে হি রয়েছে গ নাম্বারে, গ নাম্বারটাই সঠিক উত্তর। দ্য টিচার টুক হিম টু টাস্ক মিন্স দ্য টিচার, তাহলে এখানে টুক হিম টু টাস্ক এটাকে বলা হয় কাউকে তিরস্কার করা, তাহলে এখানে তিরস্কারের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে রিপ্রিমেন্ডেড হিম, অর্থাৎ রিপ্রিমেন্ডেড হিম, এটি হবে রাইট আনসার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে যে রয়েছে যে আই অ্যাম নট ব্যাড ড্যাশ টেনিস, তাহলে এখানে ব্যাড অ্যাট টেনিস, তার মানে আমি টেনিস খেলাতে ভালো বা পারদর্শী অথবা দক্ষ নই, আর যদি গুড অ্যাট থাকতো তাহলে দক্ষ পারদর্শী হতো। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। দ্য মিনিং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থটা কি হবে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে গ নাম্বারটা রাইট আনসার। হার্ডলি ড্যাশ দ্য ডোর হোয়েন দ্য ফোন র্যাং, তাহলে এখানে হার্ডলির পরে সাধারণত কি হয়? হ্যাড হয়, তাহলে হ্যাড যেটাতে আছে সেটি আমাদের সঠিক উত্তর হবে। এইগুলো হচ্ছে টেকনিক, এই টেকনিকগুলো ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে। তাহলে এখানে হার্ডলি হ্যাড দ্য ডোর হোয়েন দ্য ফোন র্যাং, এটা ওকে। দ্য ইডিয়মস ক্যাটস অ্যান্ড ডগস মিন্স, ক্যাটস অ্যান্ড ডগ আমরা সাধারণত ওই যে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যে বেশি পরিমাণ বৃষ্টি যখন হয় তখন, তাহলে এখানে কি হবে? দ্য ইডিয়ম ক্যাটস অ্যান্ড ডগ মিন্স রেইন ভেরি হার্ড বা ভেরি heavily. At last one of the students dash full marks every time, তাহলে যেহেতু এখানে one of the students এখানে s যুক্ত আছে সেহেতু অবশ্যই gets হবে এখানে সঠিক উত্তর। Fill in the blanks with appropriate preposition. She was awarded dash her bravery, তার সাহসিকতার জন্য সে পুরস্কার পেয়েছে, তার মানে জন্য, তাহলে এখানে হবে for her bravery। কোন বাক্যটি সঠিক? আই ফেল্ট হিজ পালস ফাউন্ড স এক্সামিন্ড, আচ্ছা এখানে কারো যদি পালস দেখা যায় তাহলে এখানে অনুভব করা যায়, সেক্ষেত্রে এটি উত্তর হবে আই ফেল্ট। নিচের কোন বাক্যটি সঠিক? এখানে পেপার কোথা থেকে তৈরি হয়? মূলত পেপার তৈরি হয় কাঠ থেকে, তার মানে কাঠ থেকে, তার মানে ফ্রম উড, তাহলে পেপার ইজ মেড ফ্রম উড। Is the correctly spelled word occurred, মানে কোন ঘটনা ঘটা, তাহলে occurred বানানটা হবে O double C U double R E D, occurred is the right answer. Fill in the gap. When water dash it turns into ice, তাহলে এখানে when water, এখানে যখন ওয়াটারকে ফ্রিজ করা হবে, ঠান্ডা করা হবে, তখন সেটি কি হবে? বরফে পরিণত হবে, তাহলে ফ্রিজ না লিখে কি ফ্রিজেস, অর্থাৎ খ নাম্বারটা সঠিক উত্তর। ফ্রালিটি দ্য নেম ইজ ওমেন, এখানে আচ্ছা এখানে এই যে THY তাই এখানে কেন, এটার অর্থটা কি? আচ্ছা তাহলে এখানে যেটি বলা হচ্ছে যে দুর্বলতা বা ভঙ্গুরতা নারীর আরেকটি
নাম। তাহলে এখানে এটা ব্যবহার হয়েছে পসেসিভ কেস হিসেবে, যেটাকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে রাইট অ্যান্সার। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হিয়ার দ্য ওয়ার্ড অনেস্টি ইজ। এখানে অনেস্টিটা কি, যেহেতু নাউন বলা আছে তাহলে অবশ্যই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ অনেস্টিটা কি, সততা, কারণ এটা ধরাও যায় না দেখাও যায় না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কিভাবে মনে রাখবেন, যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, সেটাই হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে এখানে সেন্টেন্স কারেকশন যেহেতু রয়েছে, তাহলে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভস। তাহলে এখানে ডু ইউ নো হোয়ার ডাজ, এখানে তো নতুন করে ডাজ দেওয়ার প্রয়োজনীয়তা নাই। এখানেও এস রয়েছে, এখানে ডাজ, দুটা কিন্তু এখানে ভুল। তাহলে যদি বলি ডু ইউ নো হোয়ার হি লিভস, এবারে এটি কিন্তু ঠিক রয়েছে, তার মানে খ নাম্বারটা সঠিক উত্তর। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভের সঠিক অর্থটা কি হবে, যেহেতু আমাদের এখানে সিনোনিম বলেছে, তাহলে সিনোনিম আমাদের সমার্থক শব্দটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের উদ্যম, কর্ম, প্রচেষ্টা, উদ্যোগী হওয়া, এই জাতীয় অর্থ কিন্তু এই ইনিশিয়েটিভ বহন করে। তাহলে সেই দিক থেকে আমাদের এন্টারপ্রাইজটা হবে কাছাকাছি উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ। লাফের নাউনটা করতে হবে, তাহলে লাফের নাউন হবে লাফটার, এটাই সঠিক উত্তর। সলভ দিস প্রবলেম, বাক্যটির প্যাসিভ ভয়েস কোনটা হবে, তাহলে সলভ দিস প্রবলেম, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি লেট দ্বারা শুরু করতে হবে। তাহলে লেট দিস প্রবলেম বা লেট দ্য প্রবলেম বি সলভড, শেষে আপনি বাই ইউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু এখানে আমাদের গ নাম্বারে বাই ইউ সহ দেওয়া আছে, তার মানে এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি ইংরেজি অংশগুলো খুব ভালোভাবে আপনাদের বোঝাতে সমর্থ হয়েছি। গণিত অংশের শুরুতে আমাদের যেটি রয়েছে, a মাইনাস ওয়ান ডিভাইডেড a ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড a স্কোয়ার এর মান কত হবে। তাহলে এখানে আমরা বিগত ক্লাসে কিন্তু অসংখ্যবার শিখিয়েছি যে মাইনাসের মান হলে প্লাস মাইনাসের সূত্র, প্লাসের মান হলে প্লাসের সূত্র। তাহলে যেহেতু এখানে স্কোয়ারের সূত্র, তাহলে এখানে আমরা খুব সহজে করব কি, মান স্কোয়ার প্লাস 2। তাহলে মান স্কোয়ার প্লাস 2, তাহলে 3 স্কোয়ার 9 প্লাস 2 মানে 11। তাহলে এখানে গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এখানে যদি প্লাসের মান থাকতো তখন হতো মান স্কোয়ার মাইনাস 2। কোনো টাকা ব্যাংকে জমা রাখলে তা 5 বছর পর দ্বিগুণ হয়ে যায়, সরল মুনাফার হার কত। 5 বছরে দ্বিগুণ হতে হবে, তাহলে আমরা ধরি 100 টাকা, এই 100 টাকা 5 বছরে দ্বিগুণ হতে হলে কারো 100 হতে হবে 200, তার মানে 5 20 100, তার মানে 20%টা এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে। এরপরে আমাদের যেটি রয়েছে যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0 হলে পি কিউব প্লাস আর কিউব বা কিউ কিউব প্লাস আর কিউব এর মান কত। তো এক্ষেত্রে এটা আমরা একটু আলাদাভাবে করে দেব, যেটি রয়েছে প্রথমে আমাদের মডিফাই করে নিতে হবে পি প্লাস কিউ এর এটি। তাহলে এখানে আমাদের প্রথমে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পি প্লাস কিউ এর মানটা আমরা কি করতে পারি, মাইনাস আর নিতে পারি। তাহলে আমরা কিন্তু এখানে মানটা পেয়ে গেছি। এবার আমরা এখানে পি কিউব কিউ কিউব আর কিউব থেকে মান বের করে নিব। তাহলে এখানে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব, তাহলে এই দুটো সূত্র আমরা করতে পারি এখানে পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে এখানে পি প্লাস কিউ টোটাল কিউব মাইনাস 3 পি কিউ ইন্টু পি প্লাস কিউ, আর এখানে অতিরিক্ত আমাদের যে আর কিউব ছিল সেটা আমরা বসাইলাম। তাহলে এটার মান কত আমরা পেয়েছি, মাইনাস আর। তাহলে মাইনাস আর এর উপরে কিউব মাইনাস 3 পি কিউ, আর এটার মান আমাদের আর রয়েছে, মাইনাস আর রয়েছে, তাহলে সেই মাইনাস আর এর পরিবর্তে এখানে প্লাস আর আমরা করে দিলাম, প্লাস আর কিউব। যেহেতু এখানে আমাদের মাইনাস পিকের উপরে কিউব রয়েছে, অর্থাৎ বেজোড় পাওয়ার রয়েছে, তাহলে মাইনাস আর কিউব প্লাস 3 পি কিউ আর প্লাস আর কিউব। তাহলে আমাদের আর কিউব আর মাইনাস আর কিউবটা কেটে গেলে আমাদের থাকবে কত, 3 পি কিউ আর। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে 3 পি কিউ আরটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। 1 2 3 ডট 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 এন, এটি আমাদের কিন্তু ধারার একটি অঙ্ক। তাহলে এখানে যদি সিরিয়াল মেইনটেইন থাকে, অর্থাৎ 1 2 3 4 5 6 এখানে আমাদের শুরু থেকে যদি থাকে, তাহলে হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে আমাদের প্রথমটাই রয়েছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, অর্থাৎ এটি সঠিক উত্তর। 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে।
11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজটি করতে কতদিন লাগবে? আমরা এই অঙ্কটা গতকালও সেম জিনিসটা আমরা বুঝিয়েছি, তবে আরো একটি অঙ্ক দিয়ে। এখানে তাহলে আরো অনেকেই জানতে চাইছেন। এখানে আমাদের করতে হবে কি, যে কোনো একটাকে রূপান্তর করে নিতে হবে। তাহলে 3 জন সমান যদি 9 জন বালক হয়, তাহলে 11 জন সমান তাহলে কত? 33 জন। আমরা গুণ করে দেব 3 গুণ, তাহলে এখানে 33 জন গুণ করব। তাহলে এখানে 7 3 10, 3 2 5 আর 1 6, তাহলে আমাদের 60 জন। তাহলে এখানে 9 জন বালক কাজ করতে পারে 60 দিনে, তাহলে একজন বালক 60 জন বালক এভাবে। তাহলে 9 জন বালক যদি 60 দিনে করে, তাহলে একজনের সময় লাগবে কত? 60 গুণন 9, তাহলে 60 জনের বালকের লাগবে, তাহলে 60 কেটে গেলে জাস্ট আমাদের লাগবে কত? 9 দিন। তাহলে এক্ষেত্রে আমাদের 9 দিনটাই হলো কিন্তু সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। তাহলে আমরা সঠিক উত্তর করব কোনটি? 9 দিন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখন আমরা যেটি করলাম, এরপরে আমাদের রয়েছে কি, যে এ কোণ এবং বি কোণ পরস্পর সম্পূরক কোণ। আমরা কিন্তু বরাবর এই ধরনের কথা বলে আসছি যে সম্পূরক কোণ বানানে বড়, তার মানে এটির সম্পর্ক থাকবে 180-র সাথে। তাহলে দুটি যদি পরস্পর সম্পূরক কোণ হয়, তাহলে এ কোণের মান কত? 115 ডিগ্রি। বি কোণ কত হবে? তাহলে যেহেতু আমাদের দুটা পরস্পর সম্পূরক কোণ, তার মানে 180-র সাথে সম্পর্ক থাকবে। তাহলে 115 180, 180 থেকে যদি 115 আমরা বিয়োগ করি, তাহলে কত পাবো? 65 পাবো। তার মানে এই 65টাই হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ বি কোণের মান। a plus b equal to 12, ab minus 4 হলে 2a square plus b square 2b square equal কত হবে? তাহলে সেম এই কাজটা আমরা একটু করে দিচ্ছি, যে এখানে মডিফাই করে নিতে হবে কিভাবে? 2 into a square plus b square, এইটুকু মডিফাই করে নিতে হবে। এখন আমার এমন দুটা সংখ্যা ধরে নিতে হবে যার যোগফল 12 এবং বিয়োগফল 4 হয়। তাহলে এখানে যদি আমরা বলি যে 8 বিয়োগ 4 সমান 4, 8 যোগ 4 সমান 12, তার মানে এর মান 8, বির মান 4 নিলে আমাদের প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত ফিল আপ হচ্ছে। সেই অনুযায়ী এখন যদি আমরা এখানে 2 into 8 স্কয়ার মানে 64 প্লাস 4 স্কয়ার মানে 4 বসাই, তাহলে উত্তরটা পেয়ে যাব। তাহলে 64 আর 4 কত? 68 গুণন 2, তাহলে 8 দুগুণে 16, এককের ঘরে 6 থাকবে। তাহলে এককের ঘরে 6 আছে আমাদের কত? কোথায়? আচ্ছা, তাহলে আমরা আচ্ছা সরি, তাহলে এখানে 4 কে স্কয়ার করলে 16 করতে হবে। 16, তাহলে 64 আর 16 যদি আমরা করি, তাহলে 6 4 10 এ 0 হাত থেকে 1, 6 আর 1 7 আর 1 8 গুণন 2, তার মানে 80 গুণন 2, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে কত? 160। কোন পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজিতে, 42% পরীক্ষার্থী গণিতে ফেল করলো। যদি উভয় বিষয়ে 17% ফেল করে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এখানে প্রথমে আমাদের দেখতে হবে যে জেনুইন গুলো বের করে নিতে হবে। আচ্ছা, জেনুইনটা কিভাবে বের করব? যেমন 52% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে, তার মানে শুধু ইংরেজিতে ফেল করেছে কত? তাহলে এখানে আমাদের 52 থেকে 17 বিয়োগ করতে হবে। এরপরে আমাদের 42% পরীক্ষার্থী গণিতে, তার মানে জেনুইন কত? 42 থেকে 17 বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে 52 থেকে 17 বিয়োগ করলে 35, 42 থেকে 17 বিয়োগ করলে 25, আর এখানে 17 যেটি উভয় বিষয়ে ছিল। তাহলে টোটাল আমাদের কত? 5 5 10 আর 17 77। তাহলে এখন 100 থেকে আমরা জাস্ট 77টা বিয়োগ করলেই যা পাবো সেটা হলো 23, আর এই 23% বা শতকরা 23 জন উভয় বিষয়ে পাস করেছে। এরপরে আমাদের উৎপাদকে বিশ্লেষণ রয়েছে, x স্কয়ার মাইনাস 7x প্লাস 6, এ থেকে যদি উৎপাদকে বিশ্লেষণে আমরা দেখাতে যাই, তাহলে খুব ইজিলি কিন্তু আপনারা পারবেন। তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 6, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস 6, তাহলে এখানে x কমন নিলে x মাইনাস 6 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 6, তাহলে কি পাবো আমরা? একটা x মাইনাস 6 পাবো, একটা x মাইনাস 1 পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, দুটোই মাইনাস হবে, সেদিক থেকে এখানে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। 4 এর 5 কে শতকরায় প্রকাশ করলে কত হয়? তাহলে 4 এর 5 কে শতকরায় প্রকাশ করলে কত হয়? এটা আমরা নরমালি জানি 5 ভাগের 4 ভাগ 80% হয়, কিন্তু আমরা 4 এর 5 কে 5 ভাগের 4 ভাগ মানে 80%, এটা তো আমাদের মৌখিক হিসাব, কিন্তু ক্যালকুলেশন কিভাবে করবেন? নিচেরটাকে 100 বানাবেন, তাহলে 5 20 100, এখানে 4 20 80,
তাহলে 80-র নিচে 100 হয়ে গেল। এখন তো আর বোঝার সম্ভাবনা কমে যায় নাই, যে আরো বেড়ে গেছে, যে এখানে তো আর সমস্যা থাকার কথা নয় যে 80% কিভাবে হয়েছে, তার মানে বুঝতে পেরেছেন। ছোটখাটো যে ধরনের অঙ্ক এসে থাকে 1 বর্গফুট সমান কত বর্গ ইঞ্চি, কত বর্গ ইঞ্চি মানে এখানে 144 ধারা জারি করা থাকবে। রাইট অ্যান্সার হচ্ছে 144। কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয়? সাহায্যকারী সংখ্যা মূলত শূন্যকে বলা হয়, কারণ আমরা যত কিছুই লিখি তার সাথে শূন্য না দিলে সেটা সাহায্যকারী সংখ্যা। যেমন 1 লিখলাম, 1 একক সংখ্যা, সাথে যদি শূন্য দিই তাহলে এটি 10 হয়ে যায়, আরো শূন্য দিলে 100 হয়। এই জন্য একে বলা হয় কি সাহায্যকারী সংখ্যা। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এটি কিন্তু অসংখ্য বার এসেছে। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা মাত্র 8টি। একটি রাস্তার পাশে এক সারিতে 15টি গাছ লাগানো আছে। একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত? তাহলে একটা রাস্তার এক সারিতে 15টি, একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার, তাহলে এখান থেকে এখানে 10 মিটার। তাহলে কতটি লাগানো আছে? 15টি। তাহলে 15টি সরাসরি হিসাব করে 15 গুণন 10 150। এবারে এখান থেকে আমাদের 10 বিয়োগ করতে হবে, তার মানে 140। কেন 140? কারণ আমাদের এই যে প্রথম একটা গাছ, এই দুইটা গাছের মাঝামাঝি দূরত্বই তো 10 মিটার। তাহলে যদি 15টি গাছ হয় তাহলে এটিও তো তার মধ্যে আছে, তার মানে এটি গণনার বাহিরে থাকবে, কারণ এখান থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ হয়নি, এখান থেকে শুরু হয়েছে, যার কারণে একটি বাদ যাবে, অর্থাৎ 140 মিটারটাই হবে রাইট অ্যান্সার। এরপর রয়েছে সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার হবে? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 6 সেন্টিমিটার হয়, ক্ষেত্রফল আমাদের ওই যে √3/4 দিয়ে আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে √3/4 এর মানটা কোথায় পাবো? এই যে পরিসীমা 6 সেন্টিমিটার রয়েছে, এই 6 সেন্টিমিটারকে আমরা 3 দ্বারা ভাগ করবো, তাহলে 2 পাবো, সেই 2 স্কয়ার। তাহলে 4 এবং 2 স্কয়ার দুটা কেটে যাবে, 2 স্কয়ার মানে কি 4, তার মানে এটা আর এটা কেটে যাবে √3, আর এখানে √3টাই হচ্ছে সঠিক উত্তর। একটি ট্রেনের গতি 60 কিলোমিটার পার ঘন্টা হলে 100 কিলোমিটার পথ যেতে তার কত সেকেন্ড সময় লাগবে? তাহলে একটুখানি রিমাইন্ড করেন, কি বলছে? 100 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে এখানে 1000 থেকে 1 শূন্য কেটে দেন, তাহলে কি হবে? 100 মিটার হবে। যেহেতু 1000 মিটার মানে কি 1 কিলোমিটার, তাহলে এখান থেকে যদি একটা শূন্য বাদ দিই তাহলে কি হবে? 100 হবে। তাহলে 60 থেকে একটা শূন্য কেটে দেন, কি হবে? 6 হবে। তার মানে এখানে 6 সেকেন্ড আমাদের রাইট অ্যান্সার হবে। আপনি ক্যালকুলেশন করলেও 6 আসবে, ক্যালকুলেশন না করলেও সে একইভাবেই আসবে। এরপরে রয়েছে 1 4 9 16 36 49 শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? তাহলে এখানে আমাদের দেখতে হবে কিভাবে হচ্ছে। 1 4, তাহলে এখানে 4 এর পরে 16, 16 এর পরে হচ্ছে 36, 36 এর পরে যেটাই হোক। এখন এখানে 49, এখানে 9, তাহলে 1 এর পরে 9। এখানে আরো একভাবে জন্ম বলতে পারি, 1 এর উপর স্কয়ার 1, 2 এর উপর স্কয়ার 4, 3 এর উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার, 6 এর উপর স্কয়ার, 7 এর উপর স্কয়ার। তার মানে এই যে প্রত্যেকটা ক্রমিক সংখ্যার উপরে কিন্তু আমাদের যে ক্রমিক যে সংখ্যা আছে 1 2 3 4 5, তার উপর স্কয়ার করলে সংখ্যাগুলো পাওয়া গিয়েছে। তার মানে খালি ঘরে আমাদের 5 এর সিরিয়াল, 5 এ 5 এ 25 হবে। a + b = 7, a² + b² = 25 হলে ab এর নিচের কোনটি ab এর মান হবে? তাহলে এবারে কিন্তু আমাদের অঙ্কটা একটুখানি ভিন্ন ধাঁচে করতে হবে। যেহেতু এখানে ab এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে a² + b² যেটি দেওয়া আছে এখান থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। তাহলে a² + b² = 25 যদি হয়, তাহলে এখানে a + b টোটাল স্কয়ার মাইনাস 2ab = 25। তাহলে a + b এর মান আমাদের কত দেওয়া আছে ওখানে? 7, তাহলে 7 এর উপর স্কয়ার মানে কত? 49 মাইনাস 2ab। ab এর মানটা কি আমাদের দেওয়া আছে? নাই, ab এর মানটাই বের করতে হবে। তাহলে 2ab = 25। তাহলে এখানে -2ab = 25 - 49, তার মানে এখানে যেহেতু উভয় পক্ষে আমাদের মাইনাস ফিগার হবে, এখানে -49 বড় আছে, তাহলে আমাদের 2ab = 24। তাহলে ab এর মানটা কত পেলাম? জাস্ট 12 পেলাম। তাহলে এক্ষেত্রে 12 টাই হচ্ছে রাইট অ্যান্সার। আপনারা যারা দেখতে পান না একটু ভালোভাবে দেখে নেবেন। এখানে প্রথমে আমরা কত করছি? a² + b² = 25, তারপর আমরা এটা সূত্র করেছি, মান বসাইছি, তারপর ক্যালকুলেশন গুলো করেছি। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 12টাই হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর।
রেল লাইনের পাশে একটি তাল গাছ রয়েছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান, 150 মিটার একটি ট্রেন কত সময় ওই তাল গাছটি অতিক্রম করবে? আমরা বিগত ক্লাসেও এরকম একটা অঙ্ক করিয়েছি, সুতরাং আজকের এই প্রশ্নটি আপনাদের জন্য একটা SW থাকবে। পরবর্তী একটি প্রশ্ন রয়েছে যে একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রে বড় বাহু ছোট বাহুর 3 গুণ, বড় বাহু 21 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমাদের কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো আগে বুঝে নিতে হবে, তারপর অঙ্কগুলো করতে হবে। এখানে প্রথম কথা বলা আছে কি যে আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ। তাহলে বড় বাহু 21 মিটার, তাহলে 3 দ্বারা যদি এখন ভাগ করি তাহলে 7, তাহলে মানে ছোট বাহুটা কত? 7। এই সাইডে আমরা লিখে নিব 21 আর 7। এবারে বলছে তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে প্রথম কথা বলা আছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, এবারে পরিসীমাটা বের করা যাবে। তাহলে 21 প্লাস 7 তাহলে কত হলো? 28, 28 গুণ 2 56। তাহলে এই 56কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা 4 দ্বারা 56কে ভাগ করলে 14 হবে, 4 14 56, তার মানে 14 মিটারটাই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে। একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট সংখ্যাটি কত? যদি কখনো অঙ্কে উল্লেখ থাকে যত বড় তত ছোট, তাহলে খুবই ইজিলি আপনি সংখ্যা দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। তাহলে 382 আর এখানে তাহলে 682 হচ্ছে টোটাল। তাহলে 682 600 এর অর্ধেক 382 এর অর্ধেক 41, তার মানে 341টা হচ্ছে সঠিক উত্তর। দুটি সংখ্যার সমষ্টি 70 এবং পার্থক্য 10 হলে বড় সংখ্যাটি কত? দুটি সংখ্যার সমষ্টি 70, তাহলে আমরা প্রথম নিয়ে আসবো 35 35 70, একটু 5 কম বেশি করব 40 30 70, তাহলে 40 আর 30 যোগ করলে 70, পার্থক্য 10 হয়, তার মানে বড় সংখ্যাটি 40। আমাদের গণিত অংশ শেষ হলে এবারে আমাদের সাধারণ জ্ঞান অংশ যেটি রয়েছে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? প্রথম স্বাধীন নরপতির নাম হচ্ছে রাজা শশাঙ্ক। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? বাংলাদেশের সবচেয়ে রাষ্ট্রীয় বড় পদক হচ্ছে স্বাধীনতা পদক। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। হালদা নদী কিসের জন্য বিখ্যাত? হালদা নদী এটি মূলত বিখ্যাত মৎস্য প্রজনন কেন্দ্রের জন্য। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? সেটি হলো তুরস্ক। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটাকে বলা হয়? সেটি বলা হয় মহাস্থানগড়কে। কোনটি OIC এর অঙ্গ সংস্থা নয়? OIC এর অঙ্গ সংস্থা নয়, ইসলামিক বাণিজ্য উন্নয়ন কেন্দ্র। আর ইসলামিক বাণিজ্য উন্নয়ন কেন্দ্র হবে সঠিক উত্তর। বধ্যভূমি স্মৃতিসৌধ রায়ের বাজারের নকশাবিদ কে ছিলেন? এর নকশাগুলো করেছিলেন জামিয়াল সাফি এবং ফরুদ্দিন আহমেদ, তার মানে খ নাম্বারটি। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ, এটি একটি খুব বাজে দৃষ্টান্ত, তারপরেও সঠিক উত্তর হচ্ছে মিশর। চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নামটা আমরা যদি বলি ইউয়ান নাকি ইয়েন। যেহেতু চীন বানান ছোট তাই এটার মুদ্রা বানানটা বড় হবে, ইউয়ান, এটি হচ্ছে সঠিক উত্তর। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে? 10 এপ্রিল। শপথ হয়েছিল 17 এপ্রিল। এটি খুব সম্ভবত গতকালের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি আসার কথা। পদ্মা সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে? পদ্মা সেতু যুক্ত করেছে মুন্সিগঞ্জ এবং শরীয়তপুরকে। এক্ষেত্রে আরেকটা লিঙ্ক প্রশ্ন থাকবে, সেই লিঙ্ক প্রশ্ন হচ্ছে যে যমুনা রেল সেতু কোন দুটি জেলার মধ্যে পড়েছে? গোলান মালভূমি কোন দুটি দেশের মধ্যে বিদ্যমান বিরোধপূর্ণ অঞ্চল? এটি হচ্ছে সিরিয়া এবং ইসরায়েল। বাংলাদেশের প্রথম ডাক টিকেটের নতুন ডিজাইনার কে? বাংলাদেশের প্রথম ডাক টিকেটের বা নতুন ডাক টিকেটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেছিলেন? বর্তমানে তার চোখের বিষ হয়ে আছে রাশিয়া এবং চীন। যেহেতু অপশনে রাশিয়া নেই, তার মানে চীনটাই হবে সঠিক উত্তর। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? যেহেতু এখন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনটি নেই, এটি একটি জাদুঘরে রূপান্তর হয়েছে, তার মানে সরকারি বাসভবন। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশ মানে বঙ্গ, রাষ্ট্রের রাষ্ট্রপতি কিসের হয়? রাষ্ট্রের হয়, তার মানে বঙ্গ, দেশের, বঙ্গভবন। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এটির মজার একটা কাহিনী রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অথবা তার
পাশে কোথাও একটা আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম, এই প্রশ্নটি এসেছিল। সফলতার কথা, আনন্দের কথা এইটাই যে অত্যন্ত সফলতার সহিত আমি এই প্রশ্নের উত্তরটা ভুল করে এসেছিলাম। এটাই হচ্ছে মজার একটা কথা। তবে তারপর থেকে আর কখনো ভুল হয়নি এবং কোনো পরীক্ষায় পাইওনি। ভবদহ বিল কোথায় অবস্থিত? ভবদহ বিল অবস্থিত যশোরে। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো থেকে প্রশ্ন আপনারা কিন্তু সাম্প্রতিক অবশ্যই পাবেন। ন্যাটো এটি মূলত একটা সামরিক জোট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বাংলাদেশের সংবিধানের রক্ষককে? সংবিধান ছাড়া আমাদের বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কোনো কথা বলেন না, তার মানে সংবিধানের রক্ষকটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আর বাংলাদেশের সর্বোচ্চ আইনের কথা যদি বলা হয় সেটি হবে সংবিধান। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী, এইটা কিন্তু জরুরি। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, এটা কিন্তু জরুরি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন? এটি হবে কর্নেল অবসরপ্রাপ্ত এম এ রব, যেটাকে বলা হয় আব্দুর রব। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত? এটা আপনারা কম বেশি সবাই জানি যে ভূমধ্যসাগর আটলান্টিক অর্থাৎ ভুয়া থাকলে কি হবে? জিব্রাল্টার হবে। এখান থেকে হরমুজ প্রণালীটা কিন্তু আপনাকে পড়ে নিতে হবে। এই হরমুজ প্রণালী থেকে প্রশ্ন আসবেই আসবে। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে? বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14ই ডিসেম্বর। বে টাইম শব্দটি, বে কথাটা ফার্সি, টাইম ইংরেজি, তার মানে ফার্সি ইংরেজি। এবং সর্বশেষ রয়েছে তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? এই প্রশ্নের উত্তরটিও আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে দেখলেন আমাদের ক্লাসগুলি? আশা করি আমাদের HW গুলো কমেন্টে জানিয়ে দিবেন। আর ক্লাসগুলো কেমন লাগছে, ভবিষ্যতে কোন ধরনের ক্লাস চাচ্ছেন, অবশ্যই আমাদের কমেন্টে সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার তো মাস্ট করবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।